বিডিআর বিদ্রোহে কারাবন্দীদের মুক্তি সহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান। ৭ বছর পর মা ছেলের আবেগ ঘন মিলন, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, ৩ গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দীদের মুক্তিসহ ৩ দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। বিদ্রোহ নয়, এই ঘটনা ছিল পরিকল্পিতভাবে সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যার মিশন। চাকুরিতে পুনর্বহাল, জেল থেকে মুক্তি এবং পিলখানা হত্যার ঘটনায় পুনরায় তদন্তের দাবি জানান তারা। তহিদুর রহমানের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টে আসা মাত্র আপনাকে দেখাবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর আগে বাংলাদেশ সময় বুধবার বেলা ৩টার দিকে লন্ডনে পৌঁছান বেগম জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। অর্ধযুগের বেশি সময় পর মাকে কাছে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। এভাবেই এতগুলো বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রীর পরিচয় ছাপিয়ে তখন শুধুই মমতাময়ী মা। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আসেন বড় ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন। আমরা দোয়া করি, প্রবাসীরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। লন্ডনের ভোর থেকেই বিমানবন্দরের বাইরের রাস্তায় আপোষহীন প্রিয় নেত্রীর জন্য দীর্ঘ অপেক্ষা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে গণতন্ত্রের মানুষকন্যাকে দেখার জন্য উদ্গ্রীব সবাই। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি। এখানে আবেগের জায়গা, যার কারণে আমাদের এই বৈরী আবহাওয়ার ভিতরে আমরা এসেছি। আমরা সবাই এক্সাইটেড যে আসলে আমাদের মা দেশনেত্রী এবং খালেদা জিয়াকে দেখার জন্য আমরা সবাই একেবারে উদ্বিগ্ন। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে সরাসরি তাকে নিয়ে যান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। গতকাল রাত 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন। এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে রাতভর কর্মসূচি পালন করেছে বিডিআর সদস্যরা। এই রিপোর্টটি আমাদের হাতে এসেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টটি দেখতে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী জওয়ানদের মুক্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার দিনব্যাপী রাজপথে ছিলেন চাকরিচ্যুত বিডিআর এবং তাদের পরিবারের সদস্যরা। সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।
শহীদ মিনারে রাতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের পরিবার ও স্বজনেরা। প্রচণ্ড শীতের কারণে শহীদ মিনারের চারপাশে অবস্থান নেন তারা। বয়স ৮০ ছুঁয়েছে বিডিআর সদস্য মঞ্জুর আলীর পিতা আফসার আলীর। বিচার নয়, তিনি তার সন্তানের মুক্তি চান। বহুতবার তলব করছি হাইকোর্টে, 7 বছর হাইকোর্ট করছি, হাইকোর্টে বহুতবার তলব করছি, সে একটা সাক্ষী কোর্টে হাজিরা দেয়নি, অথচ 7 বছর পরে আমাদের 10 বছরের সাজা দিয়ে দিল। পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশবিরোধী ষড়যন্ত্র। ঘটনার সময় পিলখানায় ছিলেন না এমন অনেককে যেমন আসামি করা হয়েছিল, সাক্ষী না দেওয়ার কারণেও আসামি করা হয় অনেককে। যদি সাক্ষী দেওয়ার জন্য লোকের নামে দাও তাহলে তুমি বাঁচতে পারবা, আর যদি না দাও তাহলে জেলে চলে যেতে পারো। সাক্ষীকে আমরা তো চিনি, আমাদের একই ব্যাটালিয়নের সাক্ষী। আমার মনে হয়েছিল সে তাকে দেওয়া হয়েছে, সে মন থেকে সাক্ষী দেয় না। চাকরি হারিয়ে অনেকে কষ্টকর জীবনযাপন করছেন। এ অবস্থায় আবারও দেশের সেবায় নিয়োজিত হতে চান তারা। এই 16 বছর যে অত্যাচার, নিপীড়ন, যে নির্যাতন আমরা হয়েছি, আমাদের সকল সুযোগ সুবিধা সহ আমাকে চাকরি দিয়ে পুনর্বহাল করা। আমার অভিযোগ বলছিল আমি বিভ্রান্তকর তথ্য দিচ্ছি, আমি ঘটনায় বাইরে ছিলাম, এটাই আমার জবানবন্দিতে ছিল। ইন্ডিয়ার মারফতে শেখ হাসিনা এটা চক্রান্ত করে এটাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং এইটা শুধু এটা না, এটাকে সুষ্ঠু প্রমাণ দেখানোর জন্য সারা বাংলাদেশে বিদ্রোহের একটা ছড়াছড়ি করা দিচ্ছে মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। 25 তারিখ আসলে মূলত ফ্যাসিস্ট সেনা সরকারের একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড হয়েছে, বিডিআর কোনো বিদ্রোহ হয় নাই। 2009 সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় 129 জন আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে মাফিয়া কায়দার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ কোটি টাকা। সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ 3 জন গভর্নর। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেন এই বিপুল অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। 18 মার্চ 2003 মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে। লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে 92 কোটি ডলার সরিয়ে নিলেন তিনি। পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত 1 দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট 3 জন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাংকগুলো অর্থ তসরুফের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে। সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ। এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের 64% বা 18,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 60% বা 46,000 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 86% ঋণ একাই নিয়ে গেছে এস আলম। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। হাসিনার পতনের পর দেশের যে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এর 10টির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা। গত 10-12 বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক ভাবে শক্তিশালী
যে মালিক পক্ষ ছিল সেখানে, বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। 70-80% অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে। ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। সব মিলে জনতা ব্যাংকের মোট 60,489 কোটি টাকা খেলাপি ঋণের 32% সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও 25,000 কোটি টাকা। জয় শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও পিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি। ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ। সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন 6,75,000 কোটি টাকা, যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে। বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন, সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে। ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে। মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোঁস করছেন, আবার কারো জায়গা হয়েছে জেলে। তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বেলা শুরু হলে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন আকাশ। এদিকে রাতে তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও শনিবার থেকে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। নওগাঁয় আবারও জেঁকে বসেছে শীত। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মৌলভীবাজারে গতকাল দিনভর সূর্যের দেখা মেলেনি। এতে কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও চা শ্রমিকরা। 2 দিনের টানা শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে নদী আর সাগর বেষ্টিত পটুয়াখালীর সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে। কৃষিকাজেও হিমশিম খাচ্ছেন কৃষক। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। রংপুরের পায়রা চত্বর থেকে শীতের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাদল, রংপুরের শীতের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি যেমনটা বলছিলেন যে রংপুরে এবার শীতের তীব্রতা কয়েকদিন আগে কম ছিল, গতকাল থেকে আবার শীতের তীব্রতা অনেক বেড়েছে। এখন রংপুরে শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস যেটা বলছে সেটা হচ্ছে যে বাতাসের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে 13-14 মতো থাকলেও প্রচণ্ড হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতাকে। এদিকে শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল এবং কর্মজীবী মানুষ। তারা শীতের কারণে বাইরে বের হতে পারছে না, কাজে যাচ্ছে পারছে না। শীতের কারণে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এবার বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রংপুর মেডিকেল কলেজে 3 ধরনের জায়গা নাই, শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে শীতবস্ত্রের সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে তেমনভাবে শীতবস্ত্র বিতরণ করা হয় নাই, ফলে কর্মজীবী এবং ছিন্নমূল মানুষরা প্রচণ্ড কষ্ট পাচ্ছে।
আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আবহাওয়া অফিস বলেছে যে আগামী এই সপ্তাহটা পুরোটা জুড়ে শীতের তীব্রতা থাকবে এবং শীতের তাপমাত্রা আরও কমে যাবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। ধন্যবাদ বাদল। রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি, জানাছিলেন শীতের খবর। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সাভারের রাজফুলবাড়িয়া ঢাকায় আরিচার মহাসড়কে দুটি বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 7 জন। সাভার হাইওয়ে পুলিশ জানায় রাত 2টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে একটি বাসের ধাক্কায় 2টি গাড়িতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তা আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিডিআর বিদ্রোহে কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান। 7 বছর পর মা ছেলের আবেগ ঘন মিলন, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।